আচ্ছা, আপনি কখনো কাউকে হঠাৎ করে বদলে যেতে দেখেছেন? কোনো অপরাধীকে দেখেছেন হঠাৎ করে ভালো হয়ে উঠতে? না না, অবাক হবেন না। মানুষ কিন্তু হঠাৎ করেই বদলে যায়, শুধু দরকার সঠিক সেই মুহূর্তটি। আমাদের আজকের গল্পের নায়কের মধ্যেও একটা পরিবর্তন আসবে। না, শুধু নায়ক নয়, পরিবর্তন আসবে আর একজনের মধ্যেও। সে কে জানতে হলে শুনতে থাকুন আজকের গল্প ও হেনরির রিট্রিভড রিফরমেশন অবলম্বনে জিমি ভ্যালেন্টাইন। বিশ্ব সাহিত্যের ইতিহাসে উইলিয়াম সিডনি পটার একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। ও হেনরি নামে ইনি বেশি জনপ্রিয়। তার গল্পগুলোর প্রধান বৈশিষ্ট্য হল আনএক্সপেক্টেড ক্লাইম্যাক্স। শুনতে থাকুন আজকের গল্প জিমি ভ্যালেন্টাইন। কারাগারের জুতোর কারখানায় বসে জিমি ভ্যালেন্টাইন অন্যমনস্কভাবে একটা জুতোর ঊর্ধ্বাংশ সেলাই করছিল। এমন সময় একটা গার্ড এসে তাকে বলল, এই যে চলো, জেলা সাহেব তোমায় একবার ডাকছেন। একটু অবাক হয়ে গার্ডটির দিকে মুখ তুলে তাকালো জিমি। বলল, আমাকে? হ্যাঁ, তোমাকেই ডাকছেন, নাও চলো। গার্ডটি জিমিকে সঙ্গে করে জেলা সাহেবের অফিসে নিয়ে আসলো। টেবিলে ঘাড় গুঁজে এক মনে কাজ করছিলেন জেলার। পদশব্দ শুনে মুখ তুলে জিমিকে দেখলেন, তারপর বললেন, এই যে জিমি, এসো। তোমার বাকি সাজা তো মুকুব হয়ে গেল। আবার একটু অবাক হয় জিমি। জেলা সাহেব বলে চললেন, খোদ গভর্নর হুকুম দিয়েছেন, ছাড়পত্র পাঠিয়েছেন তোমার, এই আজ সকালেই। কোথায় গেল? এই নাও। একটা কাগজ জিমির দিকে বাড়িয়ে দিলেন জেলার। এইবার অবাক ভাবটা কাটিয়ে ওঠে জিমি। হাত বাড়িয়ে নিয়ে নিল ছাড়পত্রটা। সত্যি গভর্নরের স্বাক্ষর রয়েছে নিচের দিকে। 4 বছর কারাদণ্ডের মাত্র 10 মাস অতিক্রান্ত হয়েছে। যদিও সে অনুমান করেছিল 3 মাসের বেশি তাকে জেল খাটতে হবে না। তার মতো মানুষদের, বিশেষত যাদের বেশ কয়েকজন প্রভাবশালী বন্ধু বান্ধব রয়েছে, আইনের সাধ্য কি তাদের কেশাগ্র স্পর্শ করে? তাহলে ভ্যালেন্টাইন, বললেন জেলা সাহেব, কাল সকালেই তোমাকে ছেড়ে দেওয়া হবে, তৈরি হয়ে নাও। হ্যাঁ, আর শোনো, এবার নিজেকে শুধরে নাও। ওই ব্যাংকে সিন্দুক টিন্দুক আর ভেঙো না, বুঝলে? সোজাভাবে সৎ পথে বাঁচার চেষ্টা করো এবার। আমি? অবাক ভাবটা আবার ফিরে আসে জিমির কণ্ঠস্বরে। বলে, আমি আজ পর্যন্ত একটাও সিন্দুক ভাঙিনি। আপনি হয়তো ভুল করছেন। এবার জেলা সাহেব হেসে উঠলেন। বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তুমি ভাঙনি। আচ্ছা, তাহলে বলো তো, ওই স্প্রিংফিল্ডের কেসটায় তোমার জেল হলো কেন? তুমি নিজের অ্যালিবাই প্রমাণ করতে পারোনি সেই জন্য? আবার এটাও হতে পারে যে ওই জুরিদের মধ্যে কেউ তোমায় ফাঁসিয়েছে। আমি? স্প্রিংফিল্ড কেস? আবারও একইভাবে বলল জিমি। আমি জীবনে কোনোদিন স্প্রিংফিল্ডে পাই রাখিনি, আর আপনি বলছেন কি না? জেলা সাহেব আর কথা বাড়ানো উচিত মনে করলেন না। সেই গার্ডটিকে বললেন, টর্নিং, একে নিয়ে যাও, আর কিছু ভদ্র পোশাক দাও। কাল ঠিক সকাল 7টায় জেলখানার বুলপেনের কাছে ওকে ছেড়ে দেবে। আর জিমি ভ্যালেন্টাইন, আশা করি আমার উপদেশটা তুমি খেয়াল রাখবে। পরদিন সকাল 7:15টার সময় জেলা সাহেবের অফিসের বাইরে দেখা গেল জিমিকে। পরনে নতুন রেডিমেড কাপড়ের একটা স্যুট আর পায়ে একজোড়া নতুন মচমচে জুতো। স্যুটটা অবশ্য ঠিকঠাক আঁটেনি তার গায়ে, অত্যন্ত বাজে দেখতে লাগছে। তবুও এটাই জেলের নিয়ম। ছাড়া পাওয়ার সময় কয়েদিদের নতুন পোশাক আর একজোড়া জুতো দেওয়া হয়।
জিমিকেও তাই দেওয়া হয়েছে। জেলের কেরানি তার হাতে একটা রেলের টিকিট আর $5 একটা চেক ধরিয়ে দিয়েছে। মুক্তিপ্রাপ্ত কয়েদিদের ভদ্র সমাজে একসাথে পুনর্বাসনের জন্য সরকারের তরফ থেকে অনুদান হিসেবে দেওয়া হয় এই টাকা। সেগুলো পকেটস্থ করে সব শেষে জিমি গিয়ে হাজির হয়েছিল জেলার সাহেবের অফিসে। বড় একটা খাতা টেনে নিয়ে জেলার সাহেব তাতে লিখলেন, ভ্যালেন্টাইন, কয়েদি নম্বর 9762 কে গভর্নরের খাস অনুমতি পত্রে শর্ত সাপেক্ষে ছাড়া হলো। তারপর খাতা বন্ধ করে জিমির সাথে করমর্দন করে তার হাতে একটা সিগার গুঁজে দিয়ে জিমিকে বিদায় দিলেন জেলার সাহেব। এতক্ষণে জেলের বাইরে দাঁড়িয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল জিমি। আজকের সকালটা বড়ই সুন্দর। পাখিদের কলতানে চারিদিক মুখরিত হয়ে উঠেছে। মৃদুমন্দ বাতাসে দুলছে গাছের শাখা প্রশাখা। কাছেই কোথা থেকে যেন মিষ্টি একটা ফুলের সুবাস ভেসে আসছে। তবে জিমির অবশ্য এসবে কোনো ভ্রুক্ষেপই নেই। সে সোজা একটা রেস্তোরাঁতে গিয়ে ঢুকল। আজ অনেকদিন পর আবার স্বাধীনতার স্বাদ অনুভব করছে সে। একটা ব্রয়েলড চিকেন আর এক বোতল হোয়াইট ওয়াইন উদরস্থ করে ফেলল জিমি। তারপর প্রফুল্ল মনে একটা সিগারেট ধরালো। এটা অবশ্য ওই জেলারের দেওয়া সিগারেটটার চেয়ে ভালো। তারপর রেস্তোরাঁ থেকে বেরিয়ে দরজার পাশে বসে থাকা ভিখারিটার টুপিতে একটা কয়েন ছুঁড়ে দিয়ে ট্রেনে চেপে বসলো জিমি। পাক্কা 3 ঘন্টা ট্রেন জার্নির পর এসে পৌঁছায় স্টেট লাইনের ধারে ছোট্ট একটা শহরে। তারপর সোজা গিয়ে হাজির হয় একটা ক্যাফেতে। ক্যাফের মালিক মাইক ডোলান জিমিকে দেখে খুশি হয়ে বলল, আরে জিমি যে, এসো এসো। ভাই কিছু মনে করো না, স্প্রিংফিল্ডের ব্যাপারটা গভর্নরকে জানাতে ব্যাটা একেবারে অনেকগুলো টাকা চেয়ে বসলো। অনেকটা টাকা বোঝোই তো, জোগাড় করতে করতেই সময় লেগে গেল। যাকে সব ঠিক আছে তো? একটা দীর্ঘশ্বাস ছেড়ে জিমি বলল, হ্যাঁ ঠিকই আছে। আমার চাবিটা তোমার কাছে? হ্যাঁ আমার কাছেই আছে, দিচ্ছি, বলল মাইক। চাবি নিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল জিমি। বারান্দার একেবারে শেষের দিকের একটা দরজা খুলে ঘরে ঢুকল। ঘরের প্রত্যেকটা জিনিস অবিকল সেই আগের মতোই আছে। এমনকি মেঝেতে পড়ে থাকা জামার বোতামটাও চোখে পড়ল জিমির। বোতামটা বেন প্রাইসের। দেশের নামজাদা গোয়েন্দা এই বেন প্রাইস। গতবার জিমিকে গ্রেপ্তার করার সময় জিমির সাথে তার একটা ধস্তাধস্তি হয়েছিল, আর তাতেই জামা থেকে ছিঁড়ে গিয়েছিল বোতামটা। এইবার দেওয়ালের দিকটাই সরে এলো জিমি, টেনে বের করলো ফোল্ডিং বিছানাটা, আর তাতেই বেরিয়ে পড়লো দেওয়ালের মধ্যে থাকা গুপ্ত কুঠুরিটা। কুঠুরির ছোট্ট দরজাটা খুলে ধুলো পড়ে যাওয়া একটা সুটকেস বের করে আনলো জিমি। লকার ভাঙার জন্য যা যা যন্ত্রপাতি লাগে তার সবগুলোই মজুত আছে এই সুটকেসে। স্টিল কাটার যন্ত্র,
নতুন মডেলের ড্রিল মেশিন, তুরপুন, কি নেই সেখানে। এমনকি দুটো সম্পূর্ণ নতুন মডেলের যন্ত্র রয়েছে যেগুলো জিমি নিজে আবিষ্কার করেছে। যন্ত্রগুলোর দিকে একটা গর্ব ভরা নজরে চেয়ে রইল জিমি। বাবা, এমনিতে হয়নি, পুরো $900 গচ্ছা দিতে হয়েছে এর জন্য। আধ ঘন্টা পরে ভালো জামা কাপড় পরে পুরো দস্তুর ভদ্র সভ্য সেজে ধুলো মাখা সুটকেসটাকে পরিষ্কার করে সেটাকে হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো জিমি। তাকে এই বেশে দেখে মাইক জিজ্ঞেস করলো, তাহলে আবার কাজে নেমে বললে? আমি? আরে না না, কি বলছো? অবাক হওয়ার ভান করে জিমি বলল, আমি এখন নিউ ইয়র্কের অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কুট ক্র্যাকার এবং ফ্ল্যাজেন্ট কোম্পানির একজন কর্মচারী। জিমির কথা শুনে সজোরে হেসে উঠল মাইক। শহরে আবার শোরগোল করতে বেশি সময় লাগলো না। জিমি ভ্যালেন্টাইন কয়েদি নম্বর 9762 জেল থেকে বেরোনোর ঠিক এক সপ্তাহের মাথায় ইন্ডিয়ানা রিচমন্ডের একটা ব্যাংকের দুর্দান্ত চুরি হয়ে গেল। মাত্র $800 টাকা ছাড়া বাকি সব একেবারে চেঁচে পুছে নিয়ে গিয়েছে চোর। কোনো সূত্রই রাখেনি, একেবারে শৈল্পিক হাত সাফাই যাকে বলে। এই ঘটনার ঠিক 2 সপ্তাহ পরেই আবার চুরির ঘটনা সামনে এলো। অকুস্থল এবার লোগান স্পোর্ট শহর। খবর এলো ব্যাংকের আশ্চর্য রকম শক্তপোক্ত একটা লকার এমন ভাবে কাটা হয়েছে যেন ছুরি দিয়ে মাখনের টুকরো কাটা হয়েছে, একদম নিখুঁত। পুরো $1500 চোর সাফ করে নিয়ে গিয়েছে। শহরের পুলিশ বিভাগ নড়ে চড়ে বসলো এবার। এরপর জেফারসন সিটি, সেখানকার পুরনো ধাঁচের একটা ব্যাংকের লকার থেকে $5000 রাতারাতি হাওয়া হয়ে গেল। টাকার পরিমাণটা এবার এতটাই বেশি যে ঘটনাটা বেন প্রাইসের নজরে পড়ল। তদন্তের ভার এসে পড়ল তার কাঁধে। প্রতিটা অকুস্থলে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলেন বেন। তার বুঝতে বেশি সময় লাগলো না যে 3টে চুরির মধ্যেই আশ্চর্য এক মিল রয়েছে। বেন প্রাইস নিজের মনেই বললেন, এ নিশ্চয়ই জিমি ভ্যালেন্টাইনের কাজ। জেল থেকে বেরিয়েই বেটা আবার শুরু করেছে। লকারের ওই কম্বিনেশন তালাটার কি অবস্থা করে ছেড়েছে, উপড়ে নিয়েছে একেবারে, যেন ভেজা মাটি থেকে মূল্য তোলা হয়েছে। এইরকম যন্ত্রপাতি এক ওই জিমি ছাড়া আর কারোর কাছেই নেই। আর কি নিখুঁত ভাবে কাটা হয়েছে লকারগুলো। লকারের দরজায় একটা বই 2টো ফুটো করার প্রয়োজন জিমির অন্তত হয় না। পরের লকারটা ভাঙার আগেই ধরতে হবে বেটাকে। জিমির প্রত্যেকটা চালচলনের সাথে ওয়াকিবহাল ছিলেন বেন। মাস 4 আগে স্প্রিংফিল্ডের কেসটার তদন্ত করার সময় জিমিকে হাড়ে হাড়ে চিনে নিয়েছিলেন। ওই রকম লং জাম্প দেওয়ার ক্ষমতা, চকিতে পালিয়ে যাওয়ার দক্ষতা, ওপর মহলে এত চেনা জানা, সমাজের উপর মহলে সমস্ত অন্ধিসন্ধির খবর রাখা, এই সবই জিমিকে অন্যান্য চোরেদের থেকে স্বতন্ত্র করে তুলেছে। ডিটেকটিভ বেন প্রাইস যেভাবে জিমিকে চেনেন সেভাবে নিজের বউ বাচ্চাকে চেনেন বলে মনে হয় না। এদিকে দিন কয়েক পরে এক বিকেলে জিমি আর তার সেই সুটকেসটি এসে পৌঁছলো এলমোর শহরে। মিসিসিপি নদীর ধারে আরাকানসাস প্রদেশের ছোট্ট অথচ সুন্দর গোছানো একটা শহর এই এলমোর। মূল রেলপথ থেকে মাইল 5 ভিতরের দিকে অবস্থিত। জিমিকে দেখে মনে হচ্ছিল সদ্য কলেজ পাশ করা এক যুবক হেঁটে যাচ্ছে। একটা হোটেলের সন্ধানে ঘোরাঘুরি করছিল জিমি। এমন সময় একটা কাণ্ড ঘটে গেল। পরমা সুন্দরী এক যুবতী রাস্তা পার হচ্ছিল।
চোখেই চোখ আটকে গেল জিমি। সংঘর্ষে ক্ষয়ক্ষতি কিছু অবশ্য হলো না। যুবতী অল্প হেসে চোখ নামিয়ে নিল। গাল দুটো যেন একটু গোলাপিও হয়ে উঠল তার। তারপর রাস্তার ওপারে একটা বিল্ডিং এর দরজা ঠেলে ঢুকে পড়ল। জিমি তাকিয়ে দেখলো সেই দরজাটার উপরে একটা বোর্ড ঝুলছে, আর তাতে বড় বড় হরফে লেখা দ্য এলমোর ব্যাংক। জিমি ব্যাংক ট্যাঙ্ক গেল ভুলে। যুবতীর সঙ্গে চোখাচোখি হওয়ার পর থেকেই জিমির ভেতরটা কেমন যেন পাল্টে গেল। পূর্ব কৃতকর্মের কথা মন থেকে স্রেফ মুছে গেল। ব্যাংকের সামনে রাস্তায় বসে থাকা একটা বাচ্চা ছেলেকে পাকড়াও করে তাকে লেমন জুস ঘুষ দিয়ে শহরটার ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলো। মিনিট খানিক পর যুবতীটি বেরিয়ে এলো ব্যাংক থেকে। জিমি ছেলেটিকে একটু গুঁতো দিয়ে সেই দিকে দেখিয়ে বলল, এই ছোকরা, এই যে মেয়েটা আসছে ওই তো পলি সিমসন, তাই না? ছেলেটি দুদিকে মাথা নেড়ে জানালো যে পলি সিমসন নামে কোনো মেয়ে এই শহরে থাকেই না। মেয়েটির নাম অ্যানাবেল অ্যাডামস, আর তার বাবাই হলো এই এলমোর ব্যাংকের মালিক। অতঃপর জিমি শহরের প্ল্যান্টার্স হোটেলে গিয়ে একটা ঘর নিয়ে ফেলল, তবে নিজের নামে নয়, রালফ ডি স্পেন্সার নামে। কাউন্টারে ডেস্কে বসা ক্লার্ককে জানালো এলমোরে সে নতুন ব্যবসা ফাঁদার মতলবে জায়গা খুঁজতে এসেছে। এ শহরে কি জুতোর ব্যবসা ভালো চলবে, ইত্যাদি ইত্যাদি। জিমির রকম সকম আর আচার ব্যবহার দেখে সেই ক্লার্কটির ভারী পছন্দ হলো তাকে। সে একে একে জিমির সব প্রশ্নের উত্তর দিতে লাগলো। জুতোর ব্যবসা এখানে ভালো চলবে বইকি, শহরে নাকি তেমন কোনো ভালো জুতোর দোকান নেই, চুরি ডাকাতি বিশেষ হয় না, আর শহরের লোকজন বেশ মিশুকে। মিস্টার স্পেন্সার এইসব খবরে খুশি হয়ে দিন কতক এখানে কাটিয়ে যাবে বলে ঠিক করলো। ক্লার্ক মহোদয় কোনো রুম বয়কে না ডেকে নিজেই সেই সুটকেসটি তুলে নিয়ে মিস্টার স্পেন্সারকে তার ঘরে পৌঁছে দিয়ে আসলেন। জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে জন্ম নেওয়া এই নতুন ফিনিক্স পাখি রালফ ডি স্পেন্সার শেষমেশ প্রেমের ফাঁদে পা দিয়ে এই এলমোরে ঘাঁটি গাড়ল। সৌভাগ্যক্রমে তাতে খুব একটা লোকসান হলো না। ছোট্ট একটা জুতোর দোকান খুলে দিব্যি ব্যবসা চালাতে লাগলো সে। অচিরেই সমাজে তার কিছু নামডাক হলো, বন্ধু বান্ধবও জুটে গেল কয়েকজন, এবং শেষ পর্যন্ত তার মনের প্রকৃত ইচ্ছাটিও পূরণ হলো। মিস অ্যানাবেল অ্যাডামসের সাথে পরিচয় হলো তার। সে পরিচয় যতই সামনে এগোলো ততই মিস্টার স্পেন্সার তার প্রেমে একেবারে হাবুডুবু খেতে লাগলো। সেই বছরের শেষে মিস্টার স্পেন্সারের অবস্থা দাঁড়ালো খানিকটা এইরকম। শহরের লোকজনের মাঝে কিছুটা শ্রদ্ধা আদায় করেছে সে। তার বিয়েটা 2 সপ্তাহের মধ্যে একরকম পাকাপাকি হয়ে গেছে। কন্যার পিতা অর্থাৎ রাশভারী ব্যাংকার মিস্টার অ্যাডামসও আপত্তি জানাননি এই বিয়েতে। হবু স্বামীটিকে নিয়ে অ্যানাবেলের যতটা না প্রেম, ঠিক ততটাই ছিল গর্ব। এক বাটি দুধে যেরকম ভাবে আমসত্ব মিশে যায়, অ্যাডামস পরিবারের সাথে স্পেন্সারও ঠিক সেই রকম মিশে গেল। একদিন জিমি নিজের ঘরে বসে পুরনো এক বন্ধুকে একটা চিঠি লিখল। বন্ধু পল, লিটল রকি সুলিভানদের সেই রেস্তোরাঁটার কথা মনে আছে তোর? সেখানে তোর সাথে একবার দেখা করতে চাই আমি, এই বুধবার রাত 9টায়। আমার একটা জিনিস উপহার দিতে চাই তোকে। কি জিনিস বলতো? হ্যাঁ, ঠিক ধরেছিস, আমার সেই সুটকেসটা। আমি জানি ওটা পেয়ে খুশিই হবি তুই। তোর তো অনেকদিন ধরে নজরও আছে ওটার উপর। $1000 খরচা করলেও এরকম আরেকটা সুটকেস জোগাড় করতে পারবি না তুই, এ আমি হলফ করে বলতে পারি। আর আমার কথা বলতে, আমি উপর ছেড়ে দিয়েছি পুরোপুরি। এখন একটা জুতোর দোকান চালাই, সব পথে বাঁচার চেষ্টা করি।
আর 2 সপ্তাহ পরে পৃথিবীর সেরা মেয়েটিকে বিয়েও করতে চলেছে। এখন এটাই আমার জীবন। বুঝলি ভাই, মেয়েটা ঠিক যেন এক দেবদূত। আমায় ভরসা করে সে। অন্যের একটা পয়সা ছুঁয়ে দেখাও এখন আর সম্ভব নয় আমার পক্ষে। ঠিক করেছি বিয়ে করে সব গোছগাছ করে একেবারে পশ্চিমে চলে যাব। সেখানে কেউ আমাকে আর চিনতেও পারবে না। এ জীবনে আর একটাও পাপ আমি করতে পারবো না। যাই হোক, সময় আর জায়গাটা মনে রাখিস। যন্ত্রপাতিগুলো আমি নিয়ে আসবো। তাহলে দেখা হচ্ছে, তোর বন্ধু জিমি। লেখা শেষ করে জিমি সেটা পোস্ট করে দিল সেন্ট লুইসে বন্ধুর ঠিকানায়। এদিকে এই চিঠি লেখার ঠিক পরের সোমবার রাতে ঘোড়ায় টানা একটা গাড়িতে চেপে এলমোরে এসে উপস্থিত হলেন বেন প্রাইস। গোটা শহরটাকে তন্ন তন্ন করে চষে ফেলতেই বেশ কয়েকটা তথ্য এসে গেল তার হাতে। স্পেন্সারের জুতোর দোকানটার ঠিক উল্টো দিকের ওষুধের দোকানটাতে দাঁড়িয়ে বেন প্রাইস ভালো করে দেখার চেষ্টা করলেন মিস্টার রাল্ফ ডি স্পেন্সারকে। ব্যাংকারের মেয়েটিকে বিয়ে করতে চলেছো বুঝি জিমি? ভেবেছ কেউ চিনবে না তোমায়? কথাটা নিজের মনেই বললেন বেন। পরদিন সকালে অ্যাডামসদের বাড়িতে ব্রেকফাস্টের পর লিটল রকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল জিমি। উদ্দেশ্য বিয়ে উপলক্ষে নিজের জন্য ভালো একটা স্যুট কেনা, আর সুন্দর কিছু চোখে পড়লে সেটাকে অ্যানাবেলের জন্য উপহার স্বরূপ কিনে নেওয়া। এলমোরে আসার পর থেকে এতদিন শহরের বাইরে পা দেয়নি জিমি। শেষ কাজটা করেছে তাও প্রায় বছর খানেক হতে চলল। অতএব শহরের বাইরে যেতে এখন আর তেমন কোনো ঝুঁকি নেই। মিস্টার অ্যাডামস মেয়ের বিয়ের আগে ছোটখাটো একটি পার্টি আয়োজন করেছেন নিজের ব্যাংকে। মিস্টার অ্যাডামস নিজে, অ্যানাবেল, জিমি, অ্যানাবেলের 2 বিবাহিত বোন, তাদের 2 মেয়ে সকলেই উপস্থিত থাকছে সেখানে। ব্রেকফাস্টের পর তারা সকলে মিলে জিমির হোটেলের সামনে এসে পৌঁছল। জিমি এক দৌড়ে নিজের ঘর থেকে তার সেই সুটকেসটাকে বগল দাবা করে বেরিয়ে এলো। তারপর সবাই মিলে উপস্থিত হলো দ্য এলমোর ব্যাংকে। জিমি তার ঘোড়ার গাড়িটাকে ব্যাংকের বাইরেই রাস্তার উপর রাখলো এবং যাওয়ার আগে চালক ডলফ গিবসনকে বলে গেল, অপেক্ষা করো কিছুক্ষণ, স্টেশনে পৌঁছে দেবে আমাকে। ব্যাংকের সর্বত্রই জিমির অবাধ গতিবিধি। ক্লার্ক আর অন্যান্য কর্মচারীগণ কেউই অপছন্দ করে না তাকে, হাজার হোক মালিকের হবু জামাই বলে কথা। আর তাছাড়া তারা প্রত্যেকেই এই ভদ্র যুবকটির ব্যবহারে বেশ সন্তুষ্টই ছিল। জিমি হাতের সুটকেসটা নিচে নামিয়ে রাখতেই সেটা হাতে তুলে নিল অ্যানাবেল। তার মনটা আজ খুশিতে ডগমগ করছে। তারপর জিমি টুপিটা খুলে নিয়ে নিজের মাথায় পরে বলল, এই দেখো কি সুন্দর দেখাচ্ছে না আমাকে। বলতেই সুটকেসটার দিকে নজর গেল অ্যানাবেলের। অবাক হয়ে বলল, কি ভারী গো এটা রাল্ফ, সোনার ইট আছে নাকি এতে? জিমি তাড়াতাড়ি উত্তর দিল, না না, ওসব জুতো তৈরির যন্ত্রপাতি, তবে কাজে লাগবে না, আর ফেরত দিয়ে দেব। কয়েকদিন হলো ব্যাংকে একটা নতুন লকার বসানো হয়েছে। মিস্টার অ্যাডামস সবাইকে ডেকে ডেকে সেটাই দেখাচ্ছেন। তার চোখে মুখে গর্বের একটা ভাব ঝিলিক দিচ্ছে। লকারটা বেশি বড় নয়, ছোটই বলা চলে, কিন্তু দরজাটা নতুন মডেলের আর বেশ মজবুত। দরজাটার উপর একটা হাতল রয়েছে, যেটা পরপর 3টি শক্তপোক্ত বল্টুর সাথে যুক্ত। অতিরিক্ত সাবধানতা অবলম্বনের জন্য একটা টাইম লকের ব্যবস্থা করা আছে। হবু জামাই মিস্টার স্পেন্সারকে
এইসবই বোঝাচ্ছিলেন মিস্টার অ্যাডামস। স্পেন্সারের অবশ্য বিশেষ একটা আগ্রহ ছিল না এসব ব্যাপারে, তবুও চুপচাপ শুনছিল। বাচ্চারা হুড়োহুড়ি দস্যিপনা করবে, আর এটাই স্বাভাবিক। মিস্টার অ্যাডামসের দুই নাতনি মেয়ে আর আগাথাও তার ব্যতিক্রম না। দুজনেই ঘরময় দাপিয়ে বেড়াচ্ছে, আর মাঝে মাঝে লকারটার সামনে এসে চকচকে বল্টুগুলো টানাটানি করছে, আর টাইম লকের ঘড়িটার দিকে অবাক দৃষ্টিতে চাইছে বারে বারে। সবাই যখন এই রকম নিজের মধ্যে ব্যস্ত, ঠিক সেই সময় সেখানে হাজির হলেন স্বনামধন্য ডিটেকটিভ বেন প্রাইস। ব্যাংকের মধ্যে শটান ঢুকে গিয়ে কোণের দিকে একটা রেলিং এর উপর ফুনুয়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। একজন কর্মচারী কৌতূহলী হয়ে তার কাছে এগিয়ে আসতেই তাকে জানালেন তার বিশেষ কোনো প্রয়োজন নেই এখানে, বিশেষ একজনের খোঁজে নাকি এখানে এসেছেন তিনি, আর সেই ব্যক্তির জন্যই অপেক্ষা করছেন। উত্তর শুনে চলে গেল কর্মচারীটি। এসব যখন চলছিল, তখনই শিশুকণ্ঠের একটা আর্তচিৎকার চমকে দিল সবাইকে। চিৎকার ভেসে আসছে নতুন লকারটার ভিতর থেকে। সকলে সেদিকে ছুটে গিয়ে ব্যাপারটা বুঝতে পারল। সর্বনাশ হয়েছে। খেলার ছলেই বাচ্চা দুটোর মধ্যে ছোটটি অর্থাৎ আগাথা ঢুকে পড়েছিল লকারটার ভিতরে, আর বড়টি অর্থাৎ মেয়ে বাইরে থেকে লক করে ফেলেছিল দরজাটা। আর তাতেই হয়েছে এই বিপত্তি। এয়ারটাইট লকারের ভেতরে আটকা পড়ে গেছে আগাথা। চিৎকারটা শুনে তাড়াতাড়ি ছুটে এসেছিলেন ব্যাংকার মিস্টার অ্যাডামস। এবার লকারের হাতলটাতে বেশ কয়েকবার মোচড় দিয়ে অবসন্ন গলায় বললেন, ঘড়িটা এখনো লাগানো হয়নি পুরোপুরি, ও দরজাটা আর খুলবে না। না! মেইলি কণ্ঠে ভয়ার্ত একটা চিৎকার ভেসে এলো পেছন থেকে। বিপদটা আজ করতে পেরে আগাথার মায়ের মুখ থেকেই বেরিয়ে এসেছে চিৎকারটা। শান্ত হন সবাই, আপনারা শান্ত হন, একটু শুনুন আমার কথা। হাত তুলে সবাইকে শান্ত করার চেষ্টা করলেন মিস্টার অ্যাডামস। বলতে চাইলেন কিছু। লকারের বন্ধ দরজার ওপারের জমাট বাঁধা অন্ধকার থেকে মুহুর্মুহু ভেসে আসছে বাচ্চা মেয়েটার ভয়ার্ত চিৎকার। ওহ আগাথা, সোনা আমার, এইভাবে তো ও দম বন্ধ হয়ে মারা যাবে, আর নয়তো ভয়ে। মুখের কথা আর শেষ করতে পারলেন না আগাথার মা। ডুকরে কেঁদে উঠলেন। পরক্ষণেই আবার বলে উঠলেন, তোমরা কেউ কিছু করছো না কেন? ভেঙে ফেলো, হ্যাঁ হ্যাঁ ভেঙে ফেলো দরজাটা। চুপ করে দাঁড়িয়ে আছো কেন এখনো? এ শহরে এমন কেউই নেই যে এই দরজাটা ভাঙতে পারবে। লিটল রকে গেলে হয়তো বা পাওয়া যেতে পারে, কিন্তু সে তো খুব কাছে নয়। উত্তেজিত কণ্ঠে বললেন মিস্টার অ্যাডামস। সরে আসলেন স্পেন্সারের কাছে, বললেন, মাই গড, এবার কি করা যায় স্পেন্সার? আগাথার মা আর থাকতে না পেরে ছুটে এসে লকারের দরজাটায় দুহাত দিয়ে নিষ্ফল আঘাত করতে শুরু করলেন। এবার ভিড়ের মধ্যে থেকে এই সময় কেউ একজন আবার ডিনামাইট লাগানোর পরামর্শ দিল। অ্যানাবেল এবার এলো জিমির কাছে। তার বড় বড় চোখ দুটোতে যন্ত্রণা ফুটে উঠেছে, তবুও জিমির প্রতি আস্থা রয়েছে সেই দৃষ্টিতে। তুমি কি কিছুই করতে পারবে না র্যালফ? কাতর গলায় বলল অ্যানাবেল। অ্যানাবেলের দিকে চেয়ে কিছুক্ষণ কি যেন ভাবলো জিমি। ক্ষীণ একটা হাসির রেখা ফুটে উঠল তার ঠোঁটের কোণে। তারপর বলল, অ্যানাবেল, তোমার চুলে যে গোলাপটা আছে সেটা আমায় দাও তো। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারে না অ্যানাবেল। সম্মোহিতের মতো গোলাপটা খুলে দিয়ে দেয় জিমির হাতে। ভেস্ট পকেটে সেটা রেখে পরনের কোট খুলে ফেলে দিয়ে শার্টের আস্তিন গোটাতে শুরু করলো জিমি। আর ঠিক সেই মুহূর্তেই এলমোরের সম্মানীয় জুতো ব্যবসায়ী রালফ ডি স্পেন্সার গেল মোড়ে, এবং তার জায়গায় পুনরায় জন্ম নিল পুরনো জিমি ভ্যালেন্টাইন।
সবাই দরজাটার সামনে থেকে সরে দাঁড়ান। গম্ভীর গলায় বলে উঠল জিমি। সুটকেসটা খুলে টেবিলের উপর রাখলো। কারোরই উপস্থিতি যেন আর টের পাচ্ছে না সে, এমনকি বেন প্রাইসের উপস্থিতিও নয়। জিমি জানে সে যা করতে চলেছে এরপর তার কপালে নিশ্চিত হাজতবাস লেখা রয়েছে। তেমন একটা ভাবান্তর ঘটল না তার মধ্যে। চেনা একটা সুর গুনগুন করতে করতে যন্ত্রপাতিগুলো বের করতে লাগলো একে একে। উপস্থিত সবাই স্থানুবৎ দাঁড়িয়ে বিস্ফারিত নেত্রে দেখে চলেছে তার কার্যকলাপ। লকারের কঠিন দরজাটায় ড্রিল মেশিন বসিয়ে একটা ছ্যাঁদা করলো জিমি। তার ঠিক 10 মিনিটের মাথায় নিজের রেকর্ড ভেঙে ফেলে বল্টুগুলো সমেত লকটা উপড়ে তুলে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেললো জিমি ভ্যালেন্টাইন। লকারের ভেতরে ততক্ষণে নিস্তেজ হয়ে পড়েছে আগাথা। দরজাটা খুলে যেতেই দৌড়ে এসে তাকে কোলে তুলে নিল তার মা। কোটটা আবার গায়ে চাপিয়ে কোনো দিকে না তাকিয়ে প্রধান ফটকের দিকে নিঃশব্দে পা বাড়ালো জিমি। র্যালফ! পেছন দিক থেকে একটা কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়িয়ে যায় জিমি। এই কণ্ঠস্বর তার খুব ভালো করে চেনা, মনকে শক্ত করে সে। এটাকে সাড়া দেওয়া এখন আর সম্ভব নয় তার পক্ষে, চাইলেও নয়। আবার পা বাড়ায় জিমি। বাইরের দরজাটার কাছে লোকটির দিকে চেয়ে মৃদু হেসে জিমি বলল, বেন প্রাইস, আপনার প্রতীক্ষাতেই ছিলাম। ধরেই ফেললেন তাহলে শেষ পর্যন্ত। ঠিক আছে, নিয়ে চলুন। কোনো কিছুতেই এখন আর যায় আসে না আমার। ঠিক এই মুহূর্তে ডিটেকটিভ বেন প্রাইস অদ্ভুত এক কাণ্ড করে ফেললেন। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে মিস্টার স্পেন্সার। আপনার সাথে আমার আগে পরিচয় হয়েছে বলে তো মনে হচ্ছে না। যাক, আপনি যান, ওই আপনার গাড়ি অপেক্ষা করছে। এই বলে রাস্তায় নেমে হাঁটতে শুরু করলেন বেন। ভীষণ অবাক হয়ে ফ্যাল ফ্যালে চোখ নিয়ে সেই দিকেই চেয়ে রইল জিমি ভ্যালেন্টাইন। শুনলেন ও হেনরির আ রিট্রিভড রিফর্মেশন অবলম্বনে জিমি ভ্যালেন্টাইন। গল্পের অনুবাদ শুভম, গল্পের কথক আমি অঞ্জনা, বিভিন্ন চরিত্রে অঞ্জনা ও শুভম, গল্পের পোস্টার ডিজাইন, শব্দগ্রহণ ও আবহে শুভম। গল্পটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং এই রকম আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেল দ্য লিটারারি এক্সপ্রেসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।